আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ভিত্তিক অনার্স প্রথম বর্ষের ক্লাসটা শুরু করছি। আশা করছি বাসায় থেকে বেশি বেশি করে পড়াশোনা করে ভালো ছাত্র হওয়ার চেষ্টা করছো। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের শিক্ষক আয়াদুরায় সলোমন বলতেন, একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন দুর্বল ছাত্র যা শিখতে পারে, একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র পারে তার চেয়ে বেশি শিখতে। সুতরাং শিক্ষক কেমন সেটি না ভেবে আমি ছাত্র কেমন সেই বিষয়টি বিবেচনা করি, জ্ঞানী হবার চেষ্টা করি। বলা হয় এ জগতে তুমি মানুষকে যা কিছু দাও না কেন, জ্ঞান দান অপেক্ষা শ্রেষ্ঠ দান আর নেই। পতিতকে পথ দেখানো, জ্ঞানান্ধকে জ্ঞান দান করাই শ্রেষ্ঠ ধর্ম। জ্ঞানী হতে হলে স্কুল কলেজের সাহায্য ব্যতীত তা হবে না, এমন মনে করা নিতান্তই ভুল। মানুষ যে কোনো অবস্থায় চেষ্টা করলেই বড় হতে পারে। আর তার প্রমাণ তো আমরা রবীন্দ্রনাথে পাই। এখন আমরা রবীন্দ্রনাথ পাঠ করছি। তো যাই হোক, আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ। আমরা পড়ছিলাম চোখের বালি। তো আমরা যেখানে শেষ করেছিলাম গতদিন সেখানে যাচ্ছি। আমরা শুরু করেছিলাম, বেশ কয়েকটি পরিচ্ছেদ পড়েছিলাম। তো একটা অংশে আমরা দেখেছিলাম যে মহেন্দ্র এবং বিনোদিনীর যে সম্পর্ক সেটা বেশ খানিকটা গাঢ় হয়েছে, এবং মহেন্দ্র একটা সময় বলছে যে এই যে চারিদিকে তুমি এখন আগুন জ্বালিয়ে তুলেছো, এখন সেই আগুন নিবাইতে পারবে না, আবার তুমি পালাতেও পারবে না। কারণ হচ্ছে বিনোদিনী বলেছিল যে তুমি যদি আমার চিঠির উত্তর দাও তাহলে আমার পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন মহেন্দ্র বিনোদিনীকে দোষারোপ করে বলেছিল যে এমন খেলা কেন খেললে বিনোদ, এখন আর ইহাকে খেলা বলিয়া মুক্তি পাইবে না, এখন তোমার আমার একই মৃত্যু। অর্থাৎ মানে এবং আমি যে পথে হেঁটেছি সেটা সেই পথে, কিন্তু তুমিও হাঁটছো, অতএব দুজনকে একই সাথে যেতে হবে। তো তখন যখন তাকে জিজ্ঞেস করেছে যে তুমি আমার সঙ্গে যাবে কিনা, তো ওই মুহূর্তে সেখানে রাজলক্ষ্মী এসেছিলেন এবং তাকে দেখার পরে আমাদের বিনোদিনী বলছে যে যাওয়ার কথা সে সম্মতি জ্ঞাপন করেছে। ৩৫ নম্বর পরিচ্ছেদে এসে আমরা দেখেছি যে এখানে বিনোদিনী বিহারীর কাছে এসছে আশ্রয় প্রার্থনা করতে, এবং তখন সে তাকে সংবাদটি দিল যে মহেন্দ্র আমাকে ভালোবাসে। তো বলছে যে আমি তোমার কাছে এসছি এবং আমাকে তুমি আশ্রয় দাও। তো তখন বিহারী যখন রাজি হচ্ছে না, তখন সে বলেছে যে আমি মন্দ হই যা হই, একবার আমার মতো হইয়া আমার অন্তরের কথা বুঝিবার চেষ্টা করো। আমার বুকের জ্বালা লইয়া আমি মহেন্দ্রের ঘর জ্বালাইয়াছি, অর্থাৎ আমার ভেতরকার যে যন্ত্রণাটা ছিল সেই জন্যই আসলে আমি মহেন্দ্রের ঘরটা জ্বালিয়ে দিয়েছি। এখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো একবার মনে হয়েছিল যে সে মহেন্দ্রকে ভালোবাসে, কিন্তু বলছে যে সেটা আসলে ভুল, আমি আসলে তোমাকে ভালোবাসি, এরকম একটি ব্যাপার। তো এখানে আমাদের বিনোদিনী আরো বলছে যে তুমি যে আশাকে ভালোবাসো সে কথা তুমি নিজে যখন জানতে না তখনও কিন্তু আমি জানতাম, কিন্তু তোমরা সবাই এই আশার ভিতরে কি দেখতে পেয়েছো, এরকম একটি কথা সে জিজ্ঞেস করেছে। এবং তার আক্ষেপ যে বিধাতা কি পুরুষের দৃষ্টির সঙ্গে অন্তর্দৃষ্টি কিছুই দেন নাই, যে তোমরা কি দেখে ভোলো এবং কতটুকু দেখে ভোলো, তাদেরকে বিনোদিনী নির্বোধ এবং অন্ধ বলেও আখ্যায়িত করেছে। এখানে আমরা এর পরে যে অংশে যাচ্ছি সেটি হচ্ছে যে বিনোদিনী বিহারীকে কিন্তু বারবার করে বলেছে যে একটা ডায়লগ আছে ওখানে এরকম যে ওই দুর্বলতাটুকু রাখো ঠাকুরপো, একেবারে পাথরের দেবতার মতো পবিত্র হও না। এখানে পাথরের এই লাইনটি হচ্ছে তোমাদের ব্যাখ্যায় আসে মন্দকে ভালোবাসিয়া একটুখানি মন্দ হও, এটি ব্যাখ্যা করতে বলা হয়। তো এই যে মন্দকে ভালোবাসিয়া, অর্থাৎ এই যে পাথরের মূর্তির মতো তুমি হয়ে আছো, বিনোদিনী বলছে যে তুমি একটুখানি যদি আমি যে মন্দ, আমাকে যদি তুমি একটু ভালোবেসে মন্দ হও তাতে আসলে তোমার কোনো ক্ষতি হবে না। তো সেই কথাটি সে এখানে বলার চেষ্টা করেছে। এরপরে আমরা দেখেছি যে আমাদের বিহারী
বিনোদিনীকে বলেছে যে তুমি গ্রামের বাড়িতে চলে যাও, যেহেতু সে তার কাছে আশ্রয় প্রার্থনা করেছে। এবং এখানে কিন্তু আমরা বসন্ত নামে একটা অপ্রধান চরিত্র পেয়েছি, যাকে আমাদের বিহারী এনে লালন পালন করছিল। তো যাই হোক, এখানে যখন বিনোদিনীকে বলেছে গ্রামের বাড়িতে চলে যেতে, তখন সে তাকে ট্রেনে তুলে দিয়েছে এবং আমাদের বিনোদিনী চলে গেছে। তো মহেন্দ্র যখন বাড়িতে গিয়ে পরদিন দেখেছে যে বিনোদিনী সেখানে নেই, সে তখন মহেন্দ্রের কাছে এসছে। মহেন্দ্রের কাছে আসার পরে সে তাকে বলছে যে তুমি নিশ্চয়ই তাকে চুরি করে লুকিয়ে রেখেছো, তাকে আমার কাছে ফিরিয়ে দাও। তো যাই হোক, তখন সে এখানে তাদের যে কথাগুলো হয়েছে যে বিহারীকে সে তখন ভণ্ড বলেছে, কারণ মহেন্দ্র এবং আশার যখন বিয়ে হয়েছিল, তাদের যে ছবি ছিল, সেই ছবিটি দেখা গেল যে এখানে বিহারী নিয়ে বসেছিল। তো সেই জন্য সেটা দেখেই আসলে তাকে বলেছে ভণ্ড। তো এরপরে যখন সে খুঁজে দেখলো সেখানে বিনোদিনী নেই, সে চলে গেল। কিন্তু অপরদিকে আমরা দেখেছি যে বিনোদিনী যখন তার গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছেছে, সেখানে যে একেবারে শূন্য গৃহ, সেখানে চারিদিকে সেই দারিদ্র, তার একটা অবস্থা এরকম যে ঘর বাড়ি মেটে ঘর যে ছিল, সেখানে সেই দারিদ্রটা একেবারেই মানে চোখের সামনে তখন ভেসে উঠেছে এবং সমস্ত কিছু একেবারে মলিন হয়ে আছে এবং বহুদিন ধরে যেহেতু রুদ্ধ হয়ে আছে স্যাঁতস্যাঁতে ঘর, তো সেইখানে যাওয়ার পরে মনে হলো যে বিনোদিনীর একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তো যখন সে এই পরিস্থিতিতে গিয়ে পড়লো, তখন তার সমস্ত অন্তঃকরণ কিন্তু একেবারে বিদ্রোহী হয়ে উঠলো। এখানে সে কোনোভাবেই থাকতে পারবে না, এরকম একটি ব্যাপার তৈরি হয়েছে। তো এরপরে এখানে আমরা দেখছি যে বিনোদিনী কিন্তু প্রতি মুহূর্তে বিহারীর চিঠি পাওয়ার জন্য এখানে অপেক্ষা করেছিল। তো এখানে মহেন্দ্রের নাম করে এই গ্রামে কিন্তু বিনোদিনীকে নিয়ে একটা অলরেডি বদনাম প্রচারিত হয়ে গিয়েছিল। তো যখন এরকম একটি অবস্থায় সেখানে হঠাৎ মহেন্দ্র এক সময় গিয়ে উপস্থিত হয়েছে। তো মহেন্দ্রকে দেখেই বিনোদিনী অপরিসীম বিরাগ এবং প্রচন্ড ধিক্কারে সে বলে উঠলো, যাও যাও, এখান থেকে তুমি এখনই চলে যাও। তো এরকম যখন কথা বলেছে, তারপরে বিনোদিনী কিন্তু তারপরে আবার মনে মনে ভেবেছে যে আমি যে বিহারীর কথা শুনে চলে আসলাম, কিন্তু আসলে আমার উপরে বিহারীর কিসের অধিকার, আমি কেন তার কথা শুনতে গেলাম? কারণ ন্যূনতম যে আমার বাঁচার জন্য যে একটা চিঠি, সেই চিঠিও পর্যন্ত আমি কিন্তু পাইনি। তো তখন বলছে যে তখন ঈর্ষার বিষে বিনোদিনীর সমস্ত বক্ষ পূর্ণ হইয়া উঠিল। সে কহিল, আর কাহারও জন্য এত দুঃখ সহ্য করা যাইতে পারে, কিন্তু তাই বলিয়া আশার জন্য নয়। এই দৈন্য, এই বনবাস, এই লোকনিন্দা, এই অবজ্ঞা, এই জীবনের সকল প্রকার অপরিতৃপ্তি কেবল আশারই জন্য আমাকে বহন করিতে হইবে। এরকম যখন তার মনে একটা ভাব তৈরি হলো, তখন সে বলছে যে আমি কেন আসলে বিহারীকে ভালোবাসতে গেলাম। তো যখন এরকম একটি কথা আমাদের বিনোদিনীর মনের ভিতরে তৈরি হয়েছে যে কেন আসলে আমি বিহারীকে ভালোবাসতে গেলাম, এবং তার কথা শুনেই কিন্তু সে এখানে চলে এসেছে। তো এরপরে আমরা যেটি দেখেছি যে বিনোদিনী যখন পাড়া প্রতিবেশীর চোখে অবজ্ঞা সে দেখছে তার প্রতি, এবং তার যে দিদি শাশুড়ি সেখানে এসেছিল এবং সেই কলঙ্কের কথা যখন তাকে বলল, তো তখন যখন বলছে যে তুমি এখান থেকে চলে যাও, তখন বিনোদিনী বলেছে যে ঠিক আছে, আমি এখনই চলে যাব। তো এরপরে যখন আমরা দেখেছি মহেন্দ্র সেখানে এসে উপস্থিত হয়েছে এবং বলছে যে মহেন্দ্র সেখানে বলেছে যে আমি লোকনিন্দার মুখে যে তোমাকে একলা ফেলে চলে যাব, এরকম কাপুরুষ আমি না। তো বলছে যে যেভাবেই পারি আমি তোমাকে নিয়ে যাব। তো সেই সময় তার দিদির শাশুড়ি যখন এলো বাইরে এসে মহেন্দ্রকে খুব ধিক্কার জানালো, যে বলছে যে তোমার মা যে রাজলক্ষ্মী, সে তো আমাদের এই গ্রামেরই মেয়ে, তাই না? আমি গ্রাম সম্পর্কে তার মামি। তো বলছে যে তোমার নিজের ঘরে স্ত্রী আছে, মা আছে, আর তুমি এমন বেহায়া হয়ে, এমন উন্মত্ত হয়ে ফিরছো, ভদ্র সমাজে তুমি কিভাবে মুখ দেখাবে? তো
এই কথাটি যখন বলেছে তখন কিন্তু মহেন্দ্রের মনে হয়েছে যে আসলেই তো তার একটা জীবন ছিল যেখানে সে স্ত্রী আছে, মা আছে এবং ভদ্র সমাজ বলেও কিন্তু একটা ব্যাপার আছে, কিন্তু তারপরেও তার সেই যে মোহ, সেই যে বিনোদিনীর প্রতি আকর্ষণ, সেই আকর্ষণটা এত তীব্র ছিল যে এই কথার পরেও কিন্তু সে কোনোভাবেই তার মনে হয়নি যে তার গৃহে ফিরে যাওয়া উচিত। তো তখন সে যেটি করেছে সেটি হচ্ছে বিনোদিনীকে নিয়ে সে রওনা দিয়েছে। তো যখন বিনোদিনী গাড়িতে উঠেছে তখন মহেন্দ্রকে বলেছে যে তুমি হেঁটে আসো। তখন মহেন্দ্র খুবই বলছে যে গ্রামের লোক আমাকে দেখতে পাবে, আমি হেঁটে আসবো, এটা কেমন কথা। তখন বিনোদিনী বলছে যে এখনো কি তোমার লজ্জার কোনো কিছু বাকি আছে কিনা, সেরকম একটি কথাও কিন্তু এখানে বলেছে। তো যাই হোক, আমরা 40 নম্বর পরিচ্ছেদে এসে দেখি যে মহেন্দ্র কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে সেই আশঙ্কায় আমাদের রাজলক্ষ্মীর আহার নিদ্রা সবকিছু বন্ধ হয়ে গেছে এবং মহেন্দ্র তখন বিনোদিনীকে নিয়ে পটলডাঙ্গার বাসায় তাকে রেখে সে বাড়িতে এসছে। তো যখন মহেন্দ্র এসছে তখন এসে বলছে, তার মাকে বলেছে যে আমার এখানে পড়ার অসুবিধা হয়, আমি কলেজের কাছে একটা বাসা নিয়েছি এবং সেখানে গিয়ে কিন্তু থাকবো। তখন আমাদের রাজলক্ষ্মী বলছে যে তিনি যেহেতু তখন ঘটনাটি জেনে ফেলেছেন, যে বলছে যে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে তুই থাকিস, কিন্তু বৌমাকে কোনোভাবে যেন সে কষ্ট না দেয়। বলছে যে আমারই কপাল বন্ধ, যার কারণে এরকম লক্ষ্মী বউকে আমি আসলে চিনতে পারিনি। এখানে একটা ব্যাপার আছে যে এই যে মহেন্দ্র যে বিনোদিনীর প্রতি এতখানি আসক্ত হয়ে পড়লো, তার জন্য কিন্তু রাজলক্ষ্মী অনেকখানি দায়ী এবং রাজলক্ষ্মী নিজেও সেটি জানেন যে তিনি আসলে তার বৌমাকে মহেন্দ্রের কাছ থেকে তাকে দূরে ঠেলে দিতে সাহায্য করেছেন। তো যাই হোক, এখানে আমরা দেখেছি যে উনি তখন বারবার আশাকে মহেন্দ্রের কাছে পাঠানোর চেষ্টা করছে, কিন্তু মহেন্দ্রের সাথে আশালতার তখন সম্পর্কের যে একটা একটা বিচ্ছিন্নতা সম্পর্কের ভিতরে চলে এসেছে, সেই জিনিসটা কিন্তু তখন প্রবল আকার ধারণ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখক বলছেন যে মহেন্দ্র যদি তারপরেও এখানে এসে আশার কাছে বলতো বা সে ক্ষমা প্রার্থনা করতো, তাহলে অবশ্যই আবার তাদের ঘরটা ঘরের লোক ঘরে ফিরে আসতো, এরকম একটি ব্যাপার সেখানে আছে। কিন্তু মহেন্দ্র সেই সংকোচ কিন্তু কোনোভাবেই কাটাতে পারলো না এবং বলছে যে মাঝখানে কয়েকটি দিন মাত্র বিপ্লব কাহিনী আকাশ ভরা অন্ধকার দিয়া মুছিয়া ফেলিয়া যদি আবার আগেকার ঠিক সেই দিনের মতো এই খোলা ছাদে মাদুর পাতিয়া আশার পাশে আমার সেই চিরন্তন স্থানটিতে অতি অনায়াসে গিয়া বসিতে পারি। মানে তখনও মহেন্দ্রের মনের ভিতরে তখন মনে হয়েছে যে কোনো প্রশ্ন নেই, কোনো জবাবদিহি নেই, আবার সেই যে প্রেমটা ছিল সেটা, সেই বিশ্বাস, সেই সহজ আনন্দ যেগুলো ছিল সেটা যদি ফিরে পাওয়া যেত, কিন্তু আসলে সেই জায়গাটি আর খালি নেই, যার কারণে মহেন্দ্রের মনে হচ্ছে যে সেখানে আসলে আর কোনোভাবেই ফিরে যাওয়া সম্ভব নয়। তখন আমরা দেখেছি যে বিনোদিনীর সঙ্গে মহেন্দ্রের অনেকটা স্বাধীন সম্বন্ধ ছিল। লেখক বলছেন যে ভালোবাসিবার উন্মত্ত সুখ ছিল, কিন্তু তাহার অবিচ্ছেদ্য বন্ধন ছিল না। এখন মহেন্দ্র বিনোদিনীকে সমাজ হইতে স্বহস্তে ছিন্ন করিয়া আনিয়াছে। অর্থাৎ এখন তো বিনোদিনীকে যেহেতু একেবারে সমাজ থেকে সে ছিন্ন করে এনেছে, এখন হুট করে তো বিনোদিনীকে কোথাও রেখে দেওয়ারও তার সেই জায়গাটি আর নেই। তো এরকম তার মনে হয়েছে, কিন্তু তারপরেও সে কিন্তু আবারও সে বিনোদিনীর কাছেই কিন্তু ফিরে গেছে। তখন যেহেতু সে বাড়িতে এসছে এবং আশার সাথে সে কি কথা বলবে, একটা সময় যখন কথার অভাব হতো না, কিন্তু এখন দেখা গেল যে সেই কথাগুলো কি কথা বলবে সেই কথাটি তারা এখন আর খুঁজে পাচ্ছে না। তো মহেন্দ্র বলছে যে চাবির গোছাটা কোথায়, এটা যখন জিজ্ঞেস করেছে তখন আমাদের আশালতা উত্তর দিয়েছে যে ও আলমারির চাবি আমার কাছে ছিল না। কাহার কাছে চাবি ছিল সে কথা কিন্তু আশার মুখ দিয়ে বের হলো না, কিন্তু মহেন্দ্রের তা বুঝে নিতে সমস্যা হলো না। তো এরকম যখন অবস্থা হলো তখন আমরা দেখেছি যে রাজলক্ষ্মী একটু চেষ্টা করেছে মহেন্দ্রের সাথে আবার আশার একটু
মিল করিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটি কিন্তু সে পারে নাই, সে ব্যর্থ হয়েছে। তো অপরদিকে আমরা দেখেছি যে বিনোদিনী যখন পটলডাঙ্গার বাড়িতে এসছে, তখন এসে সে সেই বিহারীর কথাই মনে করছে, এবং সে মনে মনে ভাবছে যে যেদিন বিহারীর কাছে বিনোদিনী নিজের প্রেম নিবেদন করেছিল, সেদিন হতে কিন্তু তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এই কারণে সেই যে উদ্যত চুম্বন সে বিহারীর মুখের কাছ থেকে ফিরিয়ে এনেছিল, সেই যে পূজার অর্ঘ্যটা সে নিবেদন করতে চেয়েছিল, সেটা যখন ব্যর্থ হয়েছে, তখন থেকে কিন্তু লেখক বলছেন যে বিনোদিনীর হৃদয় কোনো মতে সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিতে কিন্তু রাজি ছিল না। তো প্রতি মুহূর্তে কিন্তু সে সেই যে বিহারীকে সে পূজা করছে এবং যে অর্ঘ্য নিবেদন করছে, বলছে যে এটা বিহারীকে অবশ্যই গ্রহণ করতে হবে। বিহারী ছাড়া তাহার আর উপায় নাই, মহেন্দ্রকে বিনোদিনী খুব ভালো করিয়াই জানিয়াছে, তাহার উপরে নির্ভর করিতে গেলে সে ভর সয় না, তাহাকে ছাড়িয়া দিলে তবেই তাহাকে পাওয়া যায়। অর্থাৎ মহেন্দ্র এবং বিহারী দুইজনকেই কিন্তু বিনোদিনী খুব ভালোভাবে পরখ করেছে। এখন যখন বুঝেছে যে মহেন্দ্রের উপর যখন ভার দেওয়া যায়, তখন কিন্তু সেই ভারটা নেওয়ার মতো শক্ত স্কন্ধ আমাদের মহেন্দ্রের কখনোই ছিল না। তো এটি সে বুঝতে পেরেই কিন্তু আসলে বিহারীর দিকে সে ঝুঁকে পড়েছে, এবং এখানে আমরা দেখেছি যে বিহারীকে ছাড়িলে বিনোদিনীর একেবারেই চলিবে না। তো যার কারণে সে সব সময় কিন্তু চেষ্টা করেছে যে সেই যে চিঠি সে পাঠিয়েছিল, সেই চিঠির জবাব সে যদি পায় কোনোভাবে, বারবার সে কিন্তু সংবাদ নেওয়ার চেষ্টা করেছে। এখন শুধু বাসনা চরিতার্থ করা নয়, উদ্দেশ্য সিদ্ধ করিতে হইবে। বিনোদিনী কহিল, আগে দেখি বিহারী কিরূপ উত্তর দেয়, তাহার পরে কোন পথে চলা আবশ্যক স্থির করা যাইবে। কিন্তু কিছু না বুঝিয়া বিহারীকে বিরক্ত করিতে যাইতে তাহার আর সাহস হইল না। তখন যখন সেরকম ভাবছে, তো অপরদিকে যখন রাত প্রায় 9টা-10টা বাজলো, তখন মহেন্দ্র ধীরে ধীরে এসে উপস্থিত হয়েছে, এবং এই কয়েকদিন বলছে যে অনিদ্রা এবং যে উত্তেজিত অবস্থায় সে ছিল, তো সেখান থেকে যখন বিনোদিনীকে বাড়িতে নিয়ে আসতে পেরেছে, তখন হচ্ছে তার সমস্ত শ্রান্তি এসে তাকে আসলে ঘিরে ধরেছে। তো তখন সে বিনোদিনীর দরজায় যখন ঘা দিয়েছে, তো বিনোদিনী কোনোভাবেই তাকে গ্রহণ করছে না, এটাও সে বুঝতে পারছে। এখানে একটি কথা যেটা ব্যাখ্যায় আসে, যে কিন্তু কোনো বাধা যে নাই, তাহাই সর্বাপেক্ষা বড় বাধা, আজ মহেন্দ্র নিজেই নিজের বাধা। অর্থাৎ এতদিন একটা বাধা ছিল বলেই মহেন্দ্র এরকম উন্মত্ত হয়েছিল, কিন্তু আজ যখন বিনোদিনীর সাথে মিলনে তার কোনো বাধা নেই, তখন বলছে যে মহেন্দ্র নিজেই নিজের বাধা হয়ে উঠেছে, সেই বাধাটা অতিক্রম করে সে কোনোভাবেই আর এগিয়ে যেতে পারছে না। তো এরকম একটি অবস্থায় আমরা দেখছি যে আমাদের বিনোদিনী যখন তাকে মহেন্দ্র যখন তার বই পুস্তক নিয়ে সব চলে এসেছে, তখন বিনোদিনী বলেছে যে তুমি যাও, তুমি এখানে কোনোভাবেই থাকতে পারবে না। তো বলছে যে তোমার এখানে থাকা হবে না। তখন বলছে, কেন বিনোদ, কেন তুমি আমাকে দূরে রাখতে চাও? আমি তো তোমার জন্য সমস্ত কিছু ত্যাগ করে এসেছি, তার বিনিময়ে আমি কি পেলাম? তো তখন বলছে যে তোমার সমস্ত কিছু আমি তোমাকে ত্যাগ করতে দিব না। তখন বলছে যে সমস্ত মহেন্দ্র বলছে যে সমস্ত সংসার তো আমার চারিদিক হতে কি হয়েছে, স্খলিত হয়ে পড়ে গেছে, এখন একমাত্র কেবল তুমিই আছো। তো যখন সে খুব প্রেম গদগদ স্বরে বিনোদিনীকে সম্বোধন করছে বিনোদ বলে এবং তার কাছে আসার চেষ্টা করেছে, তখন কিন্তু বিনোদিনী বলছে যে তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আমি তোমাকে যা বলবো তুমি সেটি করবে, তো আমি তোমাকে বলছি তুমি তোমার বাড়িতে গিয়ে থাকো। তো মহেন্দ্র তখন বিনোদিনীকে খুবই নিষ্ঠুর বলে অভিহিত করেছে এবং বলছে, আমি অত্যন্ত হতভাগ্য যে আমি তোমাকে ভালোবেসেছিলাম। তো তখন বিনোদিনী বলছে, যখন বিনোদিনী তাকে বাইরে চলে যেতে বলেছে, তখন রাস্তায় ঘুরতে ঘুরতে মহেন্দ্র তখন প্রতিজ্ঞা করেছে যে বিনোদিনীকে সে উপেক্ষার পরিবর্তে উপেক্ষা করে দেখাবে। তখন বলছে যে আমার সম্বন্ধে এত বড় স্পর্ধা কি করে তার এরকম মনে হলো যে আমি ছাড়া এখন তার আর কে আছে। এরকম ভাবতে ভাবতে হঠাৎ করে তার বিহারীর কথাটি মনে পড়ে গেল। তো হঠাৎ এক মুহূর্তের জন্য তাহার বক্ষের সমস্ত রক্ত প্রবাহ যেন স্তব্ধ হইয়া গেল। তো এরকম অবস্থায় যখন তার মনে সন্দেহ হলো যে বিহারী তো আছে, নিশ্চয়ই
বিহারীর সাথে বিনোদিনী মনে হয় চিঠিপত্র চালাচালির কোনো ব্যাপার আছে, সে নিশ্চয়ই বিহারীর কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছে যার কারণে সে আমাকে গ্রহণ করছে না। তো ওইটা এটা তার যখন মনে হলো, ওই মুহূর্তে সে বিহারীর বাড়িতে গেল এবং সেখানে গিয়ে দরজায় সে আঘাত করলো। তো তখন আমাদের সেখানে যে বৃদ্ধ ছিল সে বলল যে বাবুজি বাড়িতে নেই। তো বলছে যে কোথায় গেছে, বলছে যে আজকে 4-5 দিন হয়েছে তিনি পশ্চিমের কোথাও চলে গেছেন। তো এটা যখন শুনেছে তখন আমাদের মহেন্দ্র আশ্বস্ত হয়েছে, যাই হোক বিহারীর বাড়িতেই সে তখন ঘুমিয়ে পড়েছে। কিন্তু পরদিন সকালবেলা যখন সে ঘুম থেকে উঠেছে তখন সে দেখলো যে সম্মুখের টিপায়ের উপরে সে বিনোদিনীর হাতের লেখা একটি চিঠি পেয়েছে বিহারীর নামে। তখন সে তাড়াতাড়ি করে সেই পত্রটি খুলে এবং পড়ার পরে লেখক বলছেন যে চিঠির প্রত্যেকটি অক্ষর মহেন্দ্রকে দংশন করিতে লাগিল। বলছে যে জগতের স্নেহপ্রেম সম্বন্ধে মহেন্দ্র দেবতার শুষ্ক নির্মাল্যই তাহার ভাগ্যে জুটিত। আজ মহেন্দ্র স্বয়ং প্রার্থী এবং বিহারী বিমুখ, তবু মহেন্দ্রকে ঠেলিয়া বিনোদিনী এই অরসিক বিহারীকেই বরণ করিল। অর্থাৎ লেখক এখানে কি বলছেন যে মানে সবসময় দেখা গিয়েছিল কি যে মহেন্দ্র যেটা পরিত্যাগ করে সেটা হচ্ছে আমাদের বিহারীর ভাগ্যে গিয়ে ভাগ্যে গিয়ে পড়ে। আর এখানে যেখানে মহেন্দ্র আজ স্বয়ং প্রার্থী অর্থাৎ বিনোদিনীর প্রেম সে প্রার্থনা করছে, অপরদিকে বিহারী চায় না, কিন্তু তারপরেও দেখা গেল যে বিনোদিনী সেই বিহারীর জন্যই অপেক্ষা করে আছে। তো এই চিঠিটি পড়ে তার মনে হয়েছে যে এই সে যে এর আগে বিনোদিনী দুই চারটি চিঠি পেয়েছিল, সেই চিঠির কাছে আসলে এই চিঠি কিছুই নয়। কারণ হচ্ছে সেই চিঠিগুলা ছিল একেবারে নির্বোধকে ভুলাবার কোনো ছলনা, সেটি তার এই চিঠি পড়ে মনে হলো। তো তখন সে বুঝতে পারলো যে এই চিঠি পাওয়ার জন্যই আসলে হয়তো আমাদের বিনোদিনী অপেক্ষা করে আছে। তখন আমরা দেখতে পাচ্ছি যে মহেন্দ্র বিনোদিনীকে এসে খবর দিয়েছে যে আমি বিহারীর বাড়িতে গিয়েছিলাম। তো যখন জিজ্ঞেস করেছে যে বিহারী কেমন আছে, বলছে যে ভালো আছে, কিন্তু সে পশ্চিমে চলে গেছে। তো এটা যখন আমাদের বিনোদিনী শুনেছে এবং যখন সেই চিঠিটা তাকে ফেরত দেওয়া হয়েছে, সে যখন দেখলো যে নিশ্চয়ই বিহারী চিঠিটা পড়েছিল এবং কোনো উত্তর না দিয়ে চলে গেছে, তখন হচ্ছে তার মনের ভিতরে খুব আবার সেই ক্রোধ প্রকাশিত হয়ে পড়েছে এবং সে মহেন্দ্রকে জিজ্ঞেস করেছে তুমি চিঠিটি পড়েছো কিনা। তখন মহেন্দ্র আসলে ভয়ে সেটি স্বীকার করেনি। তো তখন কিন্তু আমাদের বিনোদিনী একেবারে এখানে লেখক বলছেন যে বানাহত জন্তুর মতো আর্তস্বরে কাঁদিতে লাগিল। বানাহত হচ্ছে বান নিক্ষেপ করা হলে, স্বর নিক্ষেপ করা হলে, তীর নিক্ষেপ করা হলে জন্তু বা যে কোনো জানোয়ার, যে কোনো পশু তারা যেভাবে মানে আর্তস্বরে চিৎকার করতে থাকে, বিনোদিনীর এই আজকের কান্নাটি উনি তার সাথে তুলনা করেছেন। তো প্রাতকালে সূর্যালোক গৃহে প্রবেশ করিতেই তাহার হঠাৎ হঠাৎ সন্দেহ হইল বিহারী যদি না গিয়া থাকে, মহেন্দ্র যদি বিনোদিনীকে ভুলাইবার জন্য মিথ্যা বলিয়া থাকে, তৎক্ষণাৎ খেমিকে ডাকিয়া বলিল, খেমি তুই এখনই যা বিহারী ঠাকুর বাড়ি গিয়ে তার খবর আনতে বলেছে। তো যাই হোক, খেমি যখন খবর নিয়ে এসছে বিহারী আসলেই পশ্চিমে চলে গেছে, তখন কিন্তু বিনোদিনীর মনে আর কোনো সন্দেহ থাকলো না। এদিকে আমরা ৪২ নম্বর পরিচ্ছেদে এসে দেখছি যে মহেন্দ্র যে চলে গেছে এটা শুনে রাজলক্ষ্মী অত্যন্ত রেগে গেছেন এবং উনি বুঝতে পারছেন যে আশাও হয়তো খানিকটা দায়ী যে সে মহেন্দ্রকে ধরে রাখতে পারছে না। এই জন্য তিনি আশার উপরে এখানে আমরা দেখেছি খানিকটা বৈরাগ্য তারও চলে এসেছে। তো যাই হোক, এই পরিচ্ছেদে এই পরিচ্ছেদের পরে যে ৪৩ নম্বর পরিচ্ছেদে এসে আমরা দেখছি যে পরদিন প্রাতে মহেন্দ্র মাকে বলিল, মা পড়াশোনার জন্য আমার একটি নিরিবিলি স্বতন্ত্র ঘর চাই, কাকিমা যে ঘরে থাকিতেন সেই ঘরে আমি থাকিব। অর্থাৎ বিনোদিনীকে সে উপেক্ষা করবে এটা মনে করে যখন সে বাড়িতে চলে এসেছে, তখন হচ্ছে সেই যে গৃহ যেখানে মহেন্দ্র আশালতার সাথে এত
প্রেমপূর্ণ তার নবপরিণয়ের যে সম্পর্কটা ছিল, যে দাম্পত্য সম্পর্ক ছিল, সেটা যখন অতিবাহিত করছিল, সেই ঘরটি এখন যেরকম ভাবে শূন্য পড়ে আছে এবং কোনোভাবে যখন তার আর সেই আশার সেই হৃদয়ে যে অবস্থান ছিল সেই অবস্থানে ফিরে যাওয়া সম্ভব না, তখন হচ্ছে সে আর সেখানে থাকা সমীচীন মনে করলো না। সেই জন্য সে তার মাকে একটা আলাদা নিরিবিলি কক্ষের কথা বললো যেখানে সে থাকবে, এবং তার কাকিমা যে ঘরে থাকতো সেই ঘরটি প্রস্তুত করা হলো যে সেখানেই আমাদের মহেন্দ্র সেইখানে থাকবে। তো তারপরেও রাজলক্ষ্মীর মনে হলো যে যেখানেই থাকুক না কেন বাড়িতে থাকলেই হয়, সেটা কোন ঘরে থাকছে তার কাছে এটি ব্যাপার নয়। কিন্তু তারপরেও তিনি চেষ্টা করেছেন যে আশাকে প্রায় সময় সাজিয়ে গুছিয়ে সে মহেন্দ্রের কাছে পাঠানোর চেষ্টা করছে, এবং আশা যখন প্রতিবার গিয়ে তাকে বলছে যে তিনি একলা থাকবেন বলেছেন, তো তখন রাজলক্ষ্মী তাকে মানানোর চেষ্টা করেছে যে রাগের মুখে সে কি বলছে, এই কথা শুনে কি তোমার আসলে এত অভিমানী হয়ে থাকলে চলবে কিনা, তুমি যাও, শীঘ্র যাও। আর অপরদিকে আশার সেই যে লজ্জা, সেই লজ্জা অতিক্রম করে সে আসলে মহেন্দ্রের কাছে যেতে পারছে না। তো এরপরে একটা সময় দেখা গেল যে শাশুড়ি যখন বারবার তাকে এভাবে বলছে, তো একদিন আশা কোনোভাবে দ্বিধা না করে সে কিন্তু শাশুড়ির ঘর থেকে বের হয়ে একেবারে মহেন্দ্রের ঘরে গিয়ে উপস্থিত হলো, এবং সেখানে তাকে খুব শক্তভাবেই বলল, একেবারে সুস্পষ্টভাবে বলল যে মার হাঁপানি বেড়েছে, তুমি একবার তাকে দেখলে ভালো হয়। তখন মহেন্দ্র খানিকটা অবাকই হয়েছে যে আশা এত সংকোচহীন ভাবে তার সাথে এভাবে কথা বলতে পেরেছে। তো যাই হোক, তারপরে তার কাছে মনে হলো যে এটা একটুখানি কথা বলার একটু সুযোগ পাওয়া গেল। তো এরপরে সে তার মায়ের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করেছে যে মায়ের শরীর কতখানি খারাপ, তখন রাজলক্ষ্মী কিন্তু বুঝতে পেরেছেন যে বউ বলেছে বলেই কিন্তু মহেন্দ্র তার মায়ের কথা জিজ্ঞেস করতে এসছে। তো তখন তার সেই হৃদয় আন্দোলিত হচ্ছে এবং অনেক কষ্টে উনি উচ্চারণ করলেন যে আমার কিছু হয় নাই, তুমি যাও। তো যাই হোক, তিনি মনে মনে খুশি হয়েছেন যে আশা তার কথা বলেছে বলেই মহেন্দ্র তাকে দেখতে এসেছে। তো এখানে আমরা দেখেছি যে মহেন্দ্র কিন্তু বুঝতে পেরেছে যে আশার ভিতরে যে সংকোচ ছিল সেই সংকোচটি নাই, এবং যে দীনতা ছিল সেই দীনতা নাই, এবং আশা নিজের অধিকারের মধ্যে কিন্তু আজকে নিজে অধিষ্ঠিত হয়েছে, এতটুক সে বুঝতে পেরেছে যে আজ আশালতা ভিক্ষা প্রার্থিনী নহে, এবং সে যে বাড়ির বধূ, তার প্রতি কিন্তু আমাদের মহেন্দ্রের এখানে একটি সম্ভোগ জন্মেছে, সেটি আমরা দেখতে পেয়েছি। ৪৪ নম্বর পরিচ্ছেদে এসে আমরা দেখি যে রাজলক্ষ্মী দেখলেন যে যখন আশা কোনোভাবেই মহেন্দ্রের মন বাঁধতে পারছে না, তখন উনি ভাবছেন যে যাই হোক, আমার অসুখ উপলক্ষেও যদি মহেন্দ্র এখানে থাকে তাতে অসুবিধা কি। তখন উনি কি করতেন যে আশাকে গোপন করে উনি যে ওষুধগুলা ছিল সেই ওষুধগুলা ফেলে দেওয়া শুরু করলেন। তো আর এদিকে আশা ভাবছে যে কি ব্যাপার, মায়ের অসুখ তো কোনোভাবেই ভালো হচ্ছে না, তার মানে মহেন্দ্র নিশ্চয়ই তাকে ভালোভাবে দেখছে না। একদিন আশা জিজ্ঞাসা করিলেন যে আশাকে রাজলক্ষ্মী জিজ্ঞাসা করলেন যে বিহারী কোথায় আছে, এটা জানে কিনা। তখন আশা বুঝতে পারলো যে চিরকাল বিহারী যখন তার মায়ের এই সেবা শুশ্রূষা করতো সেই কথাটি আসলে তার মায়ের মনে পড়ছে, এবং এই এখন তার প্রচন্ড অসুস্থতার সময় আসলে সে সেই বিহারীকেই মনে করছে। তো এটা যখন মনে করলো তখন আশার কিন্তু মনে পড়লো যে বিহারী কিন্তু তাকে বারবার সতর্ক করার চেষ্টা করেছিল, এই কথাটি এখন আশা বুঝতে পেরেছে, কিন্তু যখন করেছিল তখন কিন্তু আশা বুঝতে পারেনি, আর বুঝতে পারার বয়সও কিন্তু তার তখন হয়নি। তো এখানে লেখক বলছেন যে একমাত্র সুহৃদকে লাঞ্ছিত করিয়া একমাত্র শত্রুকে যে বক্ষে টানিয়া লয় বিধাতা সেই কৃতজ্ঞ মূর্খকে কেননা শাস্তি দিবেন, এটি আমাদের আশা লতার মনে হচ্ছে। তো যাই হোক, রাজলক্ষ্মী যখন বলেছে যে বিহারী যদি খবর পায় তাহলে তো সে নিশ্চয়ই আসবে তাকে খবরটি দেওয়ার জন্য, তখন আমাদের আশা মহেন্দ্রের কাছে গিয়ে বলেছে যে বিহারী ঠাকুরপোকে অসুখের সংবাদ দেওয়া উচিত। তো বলছে কেন উচিত, আমার চিকিৎসায় বুঝি বিশ্বাস হচ্ছে না। তো তখন কিন্তু আশা খুব দৃঢ়চিত্ত বলেছে যে কই, মার ব্যারাম তো কিছুই ভালো হয় নাই, দিনে দিনে যেন আরো বাড়িয়া উঠিতেছে।
তখন মহেন্দ্র খুব রেগে যখন বলেছে যে তোমার কাছে ডাক্তারি শিখতে হবে নাকি, তখনও কিন্তু আশা খুব দৃঢ় চিত্তে তেজের সাথে উত্তর দিতে পেরেছে যে ডাক্তারি না শেখো, মাকে যত্ন করা শিখতে পারো। এই কথা যখন বলেছে তখন কিন্তু আমাদের মহেন্দ্রের বিস্ময়ের কোনো সীমা থাকলো না যে এইরকম ভাবে কথা আশা যে বলতে পারে তার সামনে, তাহলে হচ্ছে তার জায়গা কতখানি আজকে ভুলুণ্ঠিত হচ্ছে সেটিও কিন্তু মহেন্দ্র বুঝতে পেরেছে। এবং আজকে যে বিহারীকে সবাই ডাকছে এবং তাকে যে তার আসন যে ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে সেটিও কিন্তু সে বুঝতে পেরেছে। তার যে সিংহাসন ছিল সেটি আজকে কি হয়েছে, একেবারে ধুলাই লুটাচ্ছে এবং তার আরো আশঙ্কা হয়েছে যে আশার এই যে বেদনা সেটি হয়তো একসময় ঘৃণায় পরিণত হবে। তো যাই হোক, আমরা দেখেছি যে রাজলক্ষ্মী আমাদের মহেন্দ্রকে ডেকে বলেছে যে বিহারীকে দেখতে তার ইচ্ছে করছে এবং তাকে যেন খবর দেওয়া হয়। তো তখন মহেন্দ্র বলেছে যে সে পশ্চিমে চলে গেছে। তখন রাজলক্ষ্মী বলেছে যে আমার মনে হচ্ছে সে এখানেই আছে, তুমি তাকে একবার খবর দাও। তো তখন মহেন্দ্র স্বীকৃত হয়েছে। ৪৫ নম্বর পরিচ্ছেদে এসে আমরা দেখেছি যে পরদিন প্রত্যুষে মহেন্দ্র বিহারীর বাড়িতে গিয়ে উপস্থিত হইল এবং গিয়ে সে দেখলো যে জিনিসপত্র সব বাঁধা ছাধা হচ্ছে এবং যখন জিজ্ঞেস করলো তখন সে জানলো যে বাগান বাড়ি কিনেছে এবং সেখানে সে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো এই সময় মহেন্দ্রের ছোট মন তখন কিন্তু আবার সেই তার আশঙ্কায় পূর্ণ হয়ে গেল যে আমি এই যে ৫টা দিন অনুপস্থিত ছিলাম, নিশ্চয়ই বিনোদিনীর সাথে বিহারীর সাক্ষাৎ হয়েছে এবং তারা নিশ্চয়ই এতক্ষণে আমি হয়তো গিয়ে দেখবো যে বিনোদিনীর বাড়ির জিনিসপত্র বাঁধা চাঁধা শুরু হয়েছে এবং সেখানে সে চলে যাচ্ছে এবং আমি নির্বোধ বলেই আসলে বিনোদিনী আমাকে মানে দূরে থাকতে বলেছিল। তো এইটি মনে করে সে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে দ্রুত সে বিনোদিনীর কাছে গেছে এবং গিয়ে দেখছে যে না, সেরকম কোনো ঘটনাই সেখানে ঘটেনি এবং বিনোদিনী ঘরে ছিল না, সে স্নানে গিয়েছে। তো সেইখানে আমাদের মহেন্দ্র আবার সেই শয্যায় শুয়ে তাকে বিনোদিনীকে বারবার নিষ্ঠুর নিষ্ঠুর বলছে। তো এরকম সময় যখন বিনোদিনী তার স্নান শেষে বের হয়ে এসছে সেখানে আমাদের মহেন্দ্র যখন আবারও তাকে কাছে যাওয়ার চেষ্টা করেছে তখন বিনোদিনী কোনোভাবেই সেটি রাজি হয়নি। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের বিনোদিনী এই কয়দিন যে তপস্যা করেছে মহেন্দ্রের চোখে, যে সেই যে একটা তার শরীর আরো অনেকখানি কৃশকায় হয়ে গেছে এবং সেই কৃশতা ভেদ করে তার সেই পাণ্ডুবর্ণ যে মুখ, সেই মুখে একটা উজ্জ্বল দীপ্তি কিন্তু সেখানে বের হতে সে দেখেছে। বিনোদিনী বিহারীর যে পত্রের আশা করছিল সেটি সে ত্যাগ করেছে এবং অহরাত্র অর্থাৎ সব সময় সে কিন্তু সেই বিহারীরই তপস্যা করছে। তো এখানে বিনোদিনীর সেই কৃশকায় মুখ দেখে মহেন্দ্রের মনে কিন্তু আবার সেই ঈর্ষার আগুন কিন্তু জ্বলে উঠেছে। তখন আমাদের বিরহ তাপে রমণীর যে সৌন্দর্য যে সুকুমার করে তুলেছে মহেন্দ্র, এই কথাটি সংস্কৃত কাব্যে পড়েছিল কিন্তু আজ বিনোদিনীকে দেখে কিন্তু সে সেটি অনুভব করতে পারছে এবং সুখ মিশ্রিত দুঃখের তীব্র আলোড়ন নিয়ে তার হৃদয় কিন্তু একেবারে মথিত হয়ে উঠছে। তো এখানে যাই হোক, সে যখন তার সেই মনের চাওয়াটা আবার ব্যক্ত করেছে, তো সেটি যখন আমাদের বিনোদিনী কোনোভাবেই গ্রহণ করেনি। মহেন্দ্র যখন বলছে যে আমাকে যদি সম্পূর্ণ বিশ্বাস না করতে তবে আমাকে এত অপমান তুমি করতে না, আমার ভালোবাসা সম্বন্ধে যদি এত নিঃসংশয় তুমি না হতে তবে হয়তো আমার এত অসহ্য দুঃখ কোনোভাবেই ঘটতে পারতো না। বিহারী পোষ না মানিবার বিদ্যা জানে, সেই বিদ্যাটা যদি সেই হতভাগ্যকে শিখাইতো তবে বন্ধুত্বের কাজ করিত। অর্থাৎ যখন বিনোদিনী বিহারীর জন্য অপেক্ষা করছে যখন আমাদের মহেন্দ্র জানতে পেরেছে তখন কিন্তু সে এই কথাটি বিনোদিনীকে বলেছে। তো তখন আমাদের মহেন্দ্র প্রস্তাব করেছে যে বিনোদিনী চলো, এখানে আসলে বাঁচার কোনো উপায় নাই, আমি একেবারেই মরে যাচ্ছি, তুমি পাহাড়ে হোক পশ্চিমে হোক যেখানে খুশি চলো আমরা যাই। তখন বিনোদিনী কিন্তু রাজি হয়েছে, বলছে যে ঠিক আছে চলো আমরা এখনই তাহলে পশ্চিমে চলে যাই।
বিনোদিনী পশ্চিমে যেতে চাচ্ছে এই কারণে যে সে ওই যে শুনেছে যে বিহারী পশ্চিমে চলে গেছে, সে আসলে তাকে খোঁজার জন্যই সেখানে যেতে চাচ্ছে। তো তখনই মহেন্দ্র বলল যে ঠিক আছে, সেই ভালো, আজ রাত্রেই আমরা সেখানে যাব। তো আমরা এরপরে দেখেছি যে 46 নম্বর পরিচ্ছেদে আমরা দেখছি যে যখন রাজলক্ষ্মী অপেক্ষা করছেন যে মহেন্দ্র বিহারীর খবর নিয়ে ফিরে আসবে, কিন্তু ওই মুহূর্তে দেখা গেল যে সে আসলে ফিরে আসেনি। এমনকি বিনোদিনীর মোহে যে সে ছুটে চলে যাবে এটাও তিনি তখন ভাবেননি। তো মহেন্দ্র রাজলক্ষ্মীর এই যে অসুস্থতা সেটাকে খুব সামান্য জ্ঞান করেছে এবং সেটি মনে করেছে যে খুব কঠিন কোনো অসুখ নয়। তো এইরকম যে প্রেমোন্মত্ততা, সেই প্রেমোন্মত্ততায় আমাদের রাজলক্ষ্মী কিন্তু অনেকখানি অভিমানী হয়েছেন এবং যে ওষুধ তিনি সেটি আর গ্রহণ করছেন না এবং বলছে যে যখন আশালতা দেখলো যে মহেন্দ্র আর ফিরে আসেনি এবং চিঠি পাঠিয়েছে যে সে পশ্চিমে চলে যাচ্ছে, তো তখন যখন আশা বলেছে যে মহেন্দ্রকে খবর দিবে কিনা, রাজলক্ষ্মী যখন গুরুতর অসুস্থ হচ্ছে তখন সে বলেছে যে তোমার প্রতি আমার শপথ থাকলো যে মহেন্দ্রকে তুমি খবর দেবে না। তো রাজলক্ষ্মীর মনে হয়েছে যে সে পীড়িত এতখানি জেনেও যখন সে বিনোদিনীর মোহ সে অতিক্রম করতে পারেনি, তখন তার আর বেঁচে থেকেই বা কি লাভ। তো যাই হোক, আমরা অপরদিকে দেখেছি যে এরকম একটি পরিস্থিতিতে আমাদের আশালতা তার মাসিমার কাছে একটি ইচ্ছা ব্যক্ত করে চিঠি লিখেছে যে মাসিমা, তুমি ছাড়া আজ আমার আর কেউ নেই, একবার এসে তুমি আমাকে একটু দেখে যাও এবং তোমার কোলেই আমাকে আশ্রয় দাও। তো এটা লিখে পাঠানোর পরে আমাদের অন্নপূর্ণা কাশী থেকে কিন্তু ফিরে এসেছেন। এসে উনি রাজলক্ষ্মীর ঘরে গেছেন, রাজলক্ষ্মীর অবস্থা উনি দেখলেন, দেখার পরে সেই ডাক্তার কে খবর দেওয়ার জন্য যখন বলা হলো, তখন রাজলক্ষ্মী বলছেন যে একবার বিহারীকে যদি খবর দাও তাহলে ভালো হয়। তো তখন আমাদের অন্নপূর্ণার মনে হয়েছে যে একটা সময় যখন বিহারী তার ঘরের সেই কাশিতে ঘরের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছিল, তখন কিন্তু উনি তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং আর কখনো যাতে তার সামনে সেখানে না আসে সেই কথাটি ব্যক্ত করেছিলেন, সেটি তার মনে পড়লো। এবং যাই হোক, তারপরেও তিনি বললেন যে খবর দেব না, আমি নিজেই বিহারীর সঙ্গে দেখা করে তাকে নিয়ে আসবো। অপরদিকে আমরা দেখেছি যে বিহারী যখন পশ্চিমে ঘুরছে, তখন তার মনে হয়েছিল যে একটা কোনো কাজে আসলে নিজেকে আবদ্ধ করে না রাখলে আসলে তার শান্তি হবে না। তো যার কারণে সে এই যে বাগান বাড়িটি কিনেছে, সেখানে ছোট ছোট কতগুলো সে কুটির তৈরি করতে আরম্ভ করেছে, কিন্তু তারপরেও কিন্তু আসলে তার সেই হৃদয়টা শান্ত হয়নি। ওই যে সেই যে বিহারীর ভিতরে যে নিশ্চল একটা ভাব ছিল, সেই নিশ্চল যে ভাব, সেই সুপ্ত কথাটি কিন্তু সেই যে বিনোদিনীর যে সোনার কাঠি দিয়ে তাকে ছোঁয়ানোর চেষ্টা করেছিল, সেই সোনার কাঠিতেই কিন্তু তার সেই যৌবন ধর্ম জাগরিত হয়েছিল, যার কারণে কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু তার সেই বিনোদিনীর সেই উদ্ধত চুম্বনের কথা কিন্তু সে তখনও ভুলতে পারেনি, যার কারণে সে সেই শূন্য হৃদয়েই কিন্তু ঘুরছিল। তো এখানে লেখক বলছেন একটি জায়গায় যে তবু সেই বিনোদিনীর কাছ হইতে বিহারী আজ এমন দূরে রহিয়াছে কেন? তাহার কারণ এই বিনোদিনী যে সৌন্দর্য রসে বিহারীকে অভিষিক্ত করিয়া দিয়াছে, সংসারের মধ্যে বিনোদিনীর সহিত সেই সৌন্দর্যের উপযুক্ত কোনো সম্বন্ধ সে কল্পনা করিতে পারে না। পদ্মকে তুলিতে গেলে পঙ্ক উঠিয়া পড়ে। কি বলিয়া তাহাকে এমন কোথায় স্থাপন করিতে পারে যেখানে সুন্দর বিভৎস হইয়া না ওঠে? এখানে অনেকখানি বর্ণনা আছে, সেই বর্ণনাটা তোমরা একটু পড়ে নিও। তো আমরা একটা সময় দেখেছি যে অন্নপূর্ণা আমাদের বিহারীর কাছে গেছে এবং বিহারী খুবই অবাক হয়েছে অন্নপূর্ণাকে দেখে এবং সেখানে বলছে যে কেন এসেছে, যখন জিজ্ঞেস করেছে তখন অন্নপূর্ণা বলেছে যে নৌকা ঘাটেই প্রস্তুত আছে এবং তুমি এখনই একবার কলকাতায় চলো, কারণ হচ্ছে রাজলক্ষ্মীর খুব অসুখ এবং তোমাকে তিনি দেখতে চেয়েছেন। তো যখন আমাদের বিহারী জিজ্ঞেস করেছে যে মহিন্দা কোথায়, তখন
আমাদের অন্নপূর্ণা কিন্তু তাকে সমস্ত কাহিনী বলেছে এবং তার পশ্চিমে চলে যাওয়ার কথা বলেছে, বিনোদিনীকে সাথে নিয়ে যাওয়ার কথা বলেছে। তো তখন কিন্তু আমাদের বিনোদিনীর আমাদের বিহারীর চোখে তৎক্ষণাৎ জল স্থল আকাশের সমস্ত রং বদলাইয়া গেল। তাহার কল্পনা ভাণ্ডারের সমস্ত সঞ্চিত রস মুহূর্তে তিক্ত হইয়া উঠিল। অর্থাৎ এতদিন ধরে যে সে সেই যে মনের ভিতরে লালন করছিল সেই বিনোদিনীকে, কিন্তু এখন যখন শুনলো যে সেটাও তাহলে সে আমার সাথে ছলনা করেছে, সে মহেন্দ্রকে নিয়েই আসলে পালিয়ে গেছে, তখন তার বিনোদিনীকে মায়াবিনী মনে হয়েছে। এবং সেদিন সন্ধ্যাবেলায় যখন সেই ভালোবাসার আত্মসমর্পণ তার কাছে করেছিল বলে তার মনে হয়েছিল, তো সেই কথাগুলোই কিন্তু তার মনে পড়েছে এবং তখন সে নিজেকে ধিক্কার দিচ্ছে এবং বলছে যে আমি খুবই মূঢ়, যে এক মুহূর্তের জন্য আমি আসলে বিনোদিনীকে বিশ্বাস করেছিলাম। আমরা এর পরের পরিচ্ছেদে দেখছি যে বিশ্বজনের সম্মুখে প্রকাশ্যভাবে মহেন্দ্র অসহায় আশাকে যে দারুণ অপমানের মধ্যে নিক্ষেপ করিয়া গেছে, যে অপমানে স্ত্রীলোকের চরমতম আবরণটুকু হরণ করিয়া তাহাকে সমস্ত সংসারের সকৌতূহল কৃপার দৃষ্টি বর্ষণের মাঝখানে দাঁড় করাইয়া দেয়, সেই অপমানের অনাবৃত প্রকাশ্যতার মধ্যে বিহারী কুণ্ঠিত ব্যথিত আশাকে দেখিবে কোন প্রাণে। অর্থাৎ এখানে কি বলছে, যখন বিহারী সেই রাজলক্ষ্মীর গৃহে গেল এবং সেখানে সেই যে আশালতা যে আছে, তো বলছে যে তার সামনে যখন দাঁড়াবে তখন মহেন্দ্র তাকে যে অপমানটা করেছে সেইটার ভার সে কিভাবে বহন করছে, এই দৃশ্য সে আসলে কিভাবে করে দেখবে। কিন্তু এখানে বিহারী দেখলো যে খুব সহজেই আশা তার সাথে কথা বলছে এবং সে বলেছে যে শীঘ্রই একবার আমাকে এসে দেখে যাও, তিনি খুব কষ্ট পাচ্ছেন। তো এই যে আশার সাথে বিহারীর যে প্রকাশ্যে এরকম যে কথা, তো এখানে লেখক বলছেন যে দুঃখের দুর্দিনে একটি মাত্র সামান্য ঝটকায় সমস্ত ব্যবধান উড়াইয়া লইয়া যায়, যাহারা দূরে বাস করিতেছিল তাহাদিগকে হঠাৎ বন্যায় একটিমাত্র সংকীর্ণ ডাঙার উপরে একত্র করিয়া দেয়। অর্থাৎ এখানে যেটি বলছে যে ধরো অনেক দূরে দূরে যাদের বসত বাড়ি, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে বন্যা আসলো, বন্যা আসলে কি হয়, যদি একটা জায়গায় কোনো সংকীর্ণ একটা ডাঙা থাকে, একটা বাঁধ থাকে, সেই জায়গাটায় সবাই যেমন এসে সেটার উপরে আশ্রয় করে, তো ঠিক সেই রকম ভাবে এখন আশালতার অবস্থা হচ্ছে এরকম, যে এরকম একটি অবস্থা যে দুর্দিনের তাড়নায় গৃহের যেমন সজ্জা সৌন্দর্য উপেক্ষিত, আবার গৃহলক্ষ্মী যিনি থাকেন তেমনি তার লজ্জার যে স্ত্রীটুকু সেটিও কিন্তু ঘুচে যায়, সেটার আর অন্তরাল থাকে না, কোনো বাজ বিচার থাকে না, যার কারণে ঘরের লক্ষ্মী বের হয়ে এসে আজকে নির্বিঘ্নে বিহারীর সামনে দাঁড়াতে পেরেছে। তো এরপরে আমরা দেখেছি এখানে রাজলক্ষ্মীর সাথে বিহারীর কথা হয়েছে এবং তার ওষুধপত্র সে ব্যবস্থা করেছে, কিন্তু রাজলক্ষ্মী বলছে যে বিহারী এইবার তুই বিয়ে কর, একটা ঘরে লোক নিয়ে আসো, এরকম কথাও হয়েছে। এখানে আমরা আরেকটি অংশ দেখছি যে আশা আজ আর লজ্জা পাইল না, সে স্নেহের সহিত স্মিত হাস্যে বিহারীর পরিহাস গ্রহণ করিল। বিহারী যে এর সংসারে কতখানি আশা তাহা আগে সম্পূর্ণ জানিত না, অনেক সময় তাহাকে অনাবশ্যক আগন্তুক মনে করিয়া অবজ্ঞা করিয়াছে, কিন্তু আজ আজ সে বুঝতে পারলো যে বিহারী আসলে তাদের এই পরিবারের জন্য কতখানি ছিল। তো এখানে যখন রাজলক্ষ্মীর অসুস্থতা নিয়ে আমাদের অন্নপূর্ণার সাথে বিহারীর কথা হচ্ছে এবং অন্নপূর্ণা যখন বলছে যে খুব সহজ কিন্তু না তার অসুখটা, তখন বলছে যে একবার মহিনকে ডেকে আনলে হয় কিনা, তখন বিহারী বলছে যে মহিনকে যে ডেকে নিয়ে আসবো, তো তার তো ঠিকানাটা জানা লাগবে। তো যাই হোক, এরপরে সে বলেছে যে সে ঠিকানাটিও সে বের করেছে। এখানে অপরদিকে অন্নপূর্ণা আরেকটি কথা বলেছে যে সে যেন অবশ্যই মহেন্দ্রকে বিনোদিনীর কাছ থেকেও যদি ছাড়িয়ে আনতে পারো তাহলে সেটি আরো ভালো হয়। কারণ হচ্ছে এখানে একটি বর্ণনা আছে আশালতার, যে পতিব্রতা আশার মুখে নিস্তব্ধ দুঃখের নীরব মহিমা দেখিয়া বিহারীর মনে এক অপূর্ব ভক্তির সঞ্চার হইল। শোকের তপ্ত তীর্থ জলে অভিষিক্ত হইয়া এই তরুণী রমণী প্রাচীন যুগের দেবদেবীর ন্যায় একটি অচঞ্চল মর্যাদা লাভ করিয়াছে।
সে এখন আর সামান্য নারী নহে, সে যেন দারুণ দুঃখে পুরাণ বর্ণিতা সাধ্বীদের সমান বয়স প্রাপ্ত হয়েছে। ওই যে পুরাণ কাহিনীতে যে সতী সাধ্বীর কথা আমরা জেনেছি, ঠিক বলছে যে আশার সাথে সেই পুরাণের যে যেমন সীতা যে চরিত্র আছে, দ্রৌপদী চরিত্র আছে, সেই চরিত্রগুলোর সাথে এখানে একটি তুলনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখলাম যে এরপরে মহেন্দ্রকে খোঁজার জন্য বিহারী ব্যাংকে গিয়ে খোঁজ নিয়েছে এবং সে জানতে পেরেছে যে এলাহাবাদ শাখার সাথে হচ্ছে অল্পদিন হয়েছে মহেন্দ্র লেনদেন করছে। তো এটা জানতে পেরে সে খোঁজ করা শুরু করেছে। অপরদিকে আমাদের বিনোদিনী যে পশ্চিমে আমাদের মহেন্দ্রকে নিয়ে গেছে, বলছে যে যেখানে খুশি সেখানে গাড়ি থামলেই আমরা নেমে যাব, এটি এমন কোনো বিষয় না, কারণ আমরা তো ঘুরতেই বেরিয়েছি। তো তখন ওখানে স্টেশনে হঠাৎ একটি কাচের বাক্সের উপর বিনোদিনীর দৃষ্টি পড়িতেই সে চমকিয়া উঠিল। এই পোস্ট অফিসের বাক্সের মধ্যে যে সকল লোকের উদ্দেশ্য পাওয়া যায় নাই তাহাদের পত্র প্রদর্শিত হয়। তো বলছে যে এরকম একটি বাক্সে সজ্জিত একটি পত্রের উপর আমাদের বিনোদিনীর চোখ আটকে গেল, কারণ বিহারীর নাম লেখা একটি পত্র সেখানে সে দেখতে পেল, বিহারীর নাম। তো বলছে যে বিহারীলাল যে একজনই আছে এরকম কোনো কথা নয়, তারপরেও বিনোদিনীর কাছে কিন্তু বিহারী সেই একজনই। তো যাই হোক, যখন সে এই সংবাদটি সেখানে ঠিকানাটি লেখা ছিল সে সাথে সাথে মুখস্থ করে নিল এবং মহেন্দ্র যখন সেখানে এলো সে বলছে যে আমি এখানেই আমরা এলাহাবাদেই কিছুদিন থাকবো। তো এখানে তারা এলাহাবাদে প্রথমে মহেন্দ্র রাজি হয়নি, কিন্তু তারপরেও বিনোদিনীর দৃঢ় চিত্তের কাছে সে আসলে কিছুই করতে পারেনি। সে তার সাথে সে এলাহাবাদে এবং ওই যে যমুনার ধারে যেখানে বাগান বাড়ি ছিল সেখানে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। তখন মহেন্দ্রের মনে হচ্ছে যে এই বাগান বাড়ি এটি বা বিনোদিনী আসলে কিভাবে জানলো, সেখানে কিভাবে আসলো। তো যাই হোক, সেখানে তারা যে কেয়ারটেকার ছিল তার সাথে তারা কথা বললো এবং বলছে যে তুমি বিনোদিনী বলছে তুমি ভাড়া ঠিক করে আসো, আমি এখানে অপেক্ষা করছি। তো যখন এখানে অপেক্ষা করছে মহেন্দ্র ভাড়া ঠিক করতে গেছে, ওই জায়গায় যে দ্বার রক্ষক ছিল তার কাছে আমাদের বিহারী বাবুর খবর হচ্ছে আমাদের বিনোদিনী পেয়েছে এবং সে বলেছে যে বিহারী হচ্ছে আমাদের আত্মীয়। তো এটা যখন শুনেছে তখন সেই বৃদ্ধ তার বিহারীর যে কামরা ছিল সেটি খুলে দিয়েছে এবং বলছে যে সেখানে আমাদের বিনোদিনী যখন ঢুকেছে এবং সমস্ত কিছুতে সে বিহারীর সে স্পর্শ সেখানে লাভ করার চেষ্টা করেছে। তো এরপরে আমরা দেখেছি 51 নম্বর পরিচ্ছেদে এসে যে এখানে মহেন্দ্র আরো একবার সেই অভিসারী হওয়ার চেষ্টা করেছে। তো যখন চেষ্টা করেছে এবং এখানে লেখক মহেন্দ্রের সেই মাতাল হয়ে ওঠার আরেকটি বর্ণনা দিয়েছেন, বিনোদিনী যে তাহাকে প্রত্যাখ্যান করিবে জ্যোৎস্না রাত্রির এই নির্জন স্বর্ণখণ্ডকে স্বর্গখণ্ডকে লক্ষ্মীরূপে সম্পূর্ণ করিয়া তুলিবে না, ইহা সে কল্পনা করিতে পারিল না। সে সাথে সাথে উঠে বিনোদিনীকে খুঁজতে গেল এবং সে সেই শয়নগৃহে যখন গেল সেখানে দেখছে যে ঘর ফুলের গন্ধে পরিপূর্ণ এবং উন্মুক্ত দরজা জানালা দিয়ে সেই জ্যোৎস্নার আলো এসে বিছানার উপর পড়েছে এবং বিনোদিনী কিন্তু সেই পুষ্পে সজ্জিত হয়ে সেখানে অপেক্ষা করছে। তো তখন মহেন্দ্র ভেবেছে যে বিনোদিনীর এই সাজসজ্জা সমস্ত কিছু তার জন্য। তো যখন সে তার কাছে যাওয়ার চেষ্টা করেছে তখন বিনোদিনী তাকে আবারও প্রত্যাখ্যান করেছে, বলেছে যাও যাও তুমি এই বিছানায় বসিও না। তখন মহেন্দ্র বলছে যে তুমি এরকম কথা কেন বলছো, পশ্চিমে যে তুমি ঘুরে বেড়াচ্ছ সেটা কি আসলে সেই বিহারীর জন্যই? তখন কিন্তু বিনোদিনী বলেছে যে হ্যাঁ, আমি বিহারীর জন্য ঘুরে বেড়াচ্ছি। তো এখানে তাদের অনেকখানি বাক বিতণ্ডা হয়েছে। বাক বিতণ্ডা হওয়ার পরে বলছে যে যতদিন বিহারীর আশা আছে ততদিন হচ্ছে আমি মরতে পারবো না। আর মহেন্দ্র তখন বলেছে যে যতদিন তুমি না মরিবে ততদিন আমার প্রত্যাশাও মরিবে না, আমিও নিষ্কৃতি পাইব না।
আমি আজ হইতে ভগবানের কাছে সর্বান্তকরণে তোমার মৃত্যু কামনা করি, তুমিও আমার হইও না এবং বিহারীরও হইও না, তুমি যাও। তো এখানে দেখো যে বলছে যে তুমি না মরলে তুমি আমার এবং পৃথিবীর সকলের আশার অতীত না হইলে আমি তাহাদের চোখের জল মুছাইবার অবসর পাইব না। তো এরকম একটি কথা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাকে বলছে যে তোমার মৃত্যু ভিন্ন আসলে এখানে আর কোনো গতি আমাদের আর কারো নাই, বরঞ্চ তুমি যেটি করো সেটা হচ্ছে তুমি কারো হয়েও না, তুমি মরো। তো যাই হোক, আমরা প্রায় শেষের দিকে, আর অল্প কিছু বাকি আছে। আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আমরা এর উপসংহার বলে আলোচনায় চলে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সবাইকে ধন্যবাদ।